প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয় ১৯৮১ সালের ৩০ মে। এর ২ দিনের মধ্যেই দমন করা হয় হত্যাকারীদের। ১০ মাস পর সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতিতে সামরিক আইন জারি করে ক্ষমতা নিয়ে নেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার স্বৈরাচারে শাসন হটাতে সময় নেয় ৯ বছর। ১৯৯০ সালে গণ অভ্যুত্থানের মুখে বিদায় নিতে হয় স্বৈরাচারকে। ওই অভ্যুত্থানের পেছনের গল্প ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে দেখুন ইনফোজা প্রতিবেদন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করতে সময় দরকার হয়েছে মাত্র ৯ মাস। তবে ৯০-এর আন্দোলনের পেছনে আছে ৯ বছরের সংগ্রাম। এ সংগ্রামেরও আছে পটভূমি। শুরুটা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা থেকে। জাতীয়তাবাদী এ নেতা কম সময়ের মধ্যেই গ্রহণযোগ্যতা পেয়েছিলেন বিশ্বে। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশে আধিপত্যের নীতি থেকে গুটিয়ে যেতে হয়েছিল ভারতকে। প্রেসিডেন্ট জিয়ার সময় বাংলাদেশের রাজনীতিতে যোগ হয়েছিল নতুন মেরুকরণ। নিষিদ্ধ থাকা দলগুলো সুযোগ পেয়েছিল রাজনীতিতে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখার ১৩ দিনের মাথায় চট্টগ্রামের সার্কিট হাউসে খুন হয়ে যান জিয়াউর রহমান। ক্ষমতায় বসেন বিচারপতি সাত্তার। তবে ওই সময় পেছন থেকে কলকাঠি নাড়তে থাকেন সেনাবাহিনী প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। জিয়া হত্যার ১০ মাস ব্যবধানে ক্ষমতা নিয়ে নেন তিনি। প্রতিবাদে সরব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গণতন্ত্রের দাবিতে রাজপথে প্রতিরোধ গড়ার আহ্বান জানায় তারা। তবে ওই সময় এরশাদকে ক্ষমতায় বসানোর পেছনে শেখ হাসিনা কলকাঠি নেড়েছিল বলে আমার ফাঁসি চাই শিরোনামে প্রকাশিত একটি বইয়ে দাবি করেছেন এর লেখক মতিউর রহমান রেন্টু। এরশাদকে কবি উল্লেখ করে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানকে অভিনন্দন জানিয়ে সম্পাদকীয় করেছিল ভারতীয় একটি পত্রিকা। ভারতের সঙ্গে বরাবরই সম্পর্ক ভালো ছিল এরশাদের। ২০১৯ সালে তার মৃত্যুর পর এক শোকবার্তায় এই দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এই বার্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। সামরিক শাসক হওয়ার পরও ভারতীয় গণতন্ত্রের সঙ্গে এরশাদের নিবিড় সম্পর্ক ছিল। দিল্লির পর্যবেক্ষকরা সেটা এক বাক্যে স্বীকার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পরও সেই ঘনিষ্ঠতাই ফাটা পড়েনি। ভারতের কোচবিহারে এরশাদের পারিবারিক শিকড়। পরে সেখানকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে তিনি সামরিক প্রশিক্ষণ নেন। ভারত থেকে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টিও হয়তো সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কাজ করে বলে বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন মুচকুন দুবে। এরশাদের ক্ষমতা দখলের সময় তিনি ঢাকায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। দুবে বলেন, শুরু থেকেই আমার সঙ্গে ওনার বেশ ঘনিষ্ঠতা ছিল। নিজের প্রত্যেকটা মুভ নিলেও আমাকে সেসবই অবহিত রাখতেন তিনি। এমনকি ক্ষমতা দখলের আগেও জানিয়েছিলেন। এরশাদের আগে জেনারেল জিয়াউর রহমানের আমলে ভারত বাংলাদেশ সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল সেটা এরশাদের সময় অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো শ্রীরাধা দত্ত বলেন, জিয়াউর রহমানের সময়কার স্টিফনেস এরশাদের সময় অনেক কমে গিয়েছিল। তখন ভারতের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তার যেসব কথাবার্তা হতো, সেই বৈঠকগুলো হতো, তাতে বেশ উষ্ণতাও থাকতো। এরশাদকে নিয়ে বাংলাদেশে বিতর্ক থাকলেও ভারত তাকে ব্যতিক্রমী বন্ধু হিসেবে দেখে এসেছে, তাতে কোনো সংশয় নেই বলে উল্লেখ করেন শ্রীরাধা। এরশাদের স্বৈরাচারী শাসনের পেছনে ভারতের পূর্ণ সমর্থন ও সহায়তা কাজ করেছে বলে মনে করা হয় বাংলাদেশে। এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ অংশ নিলেও মূলত শেখ হাসিনা আন্দোলন খেলতে চেয়েছিলেন বলে দাবি করেছেন মতিউর রহমান রেন্টু। আমার ফাঁসি চাই বইয়ে তিনি শেখ হাসিনার জবানিতে লেখেন, আওয়ামী লীগ কর্মীদের বলে দেবে তারা যেন আন্দোলন খেলা করে, কিন্তু আন্দোলন যেন না করে, অর্থাৎ আন্দোলন সাথে থেকে আন্দোলনে পিঠে ছুরি মারতে হবে। রেন্টু লিখেন, আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলন প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে। যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো, তখন আওয়ামী লীগ কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হলো না। ফলে আন্দোলনে নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া, আর জীবন দিতে থাকলো নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা। স্বৈরাচার হঠাৎ গিয়ে জীবন দিয়েছেন অনেকে। এরশাদের বিরুদ্ধে আওয়াজ তোলায় ছাত্রদের মিছিলে গুলি চালানো হয় ১৯৮৩ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ। লাশ হয়ে যায় জয়নাল ও জাফর নামের ২ ছাত্র। লাগাতার আন্দোলনে মৃত্যু হয় কাঞ্চন, দীপালি সাহা সহ অনেকের।
1984 সালে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ব্যর্থ হয়, নির্বাচনের দাবি জোরদার হয়। 27 সেপ্টেম্বর হরতাল ডাকা হয়। ওই দিন আওয়ামী লীগ নেতা ময়াজউদ্দিন নিহত হন। 3 অক্টোবর প্রতিবাদ দিবস পালন হয়। ফুলবাড়িয়ায় জামাতের সমাবেশে সামরিক আইন প্রত্যাহার ও কেয়ারটেকার সরকার গঠন এবং এর অধীনে নির্বাচনের দাবি করা হয়। 1984 সালের 14 অক্টোবর 15 দল 7 দলের সাথে জামাতের উদ্যোগে মতিঝিলে শাপলা চত্বরে মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান কেয়ারটেকার সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি জানান। 1988 সালে শেষ দিকে যুগপৎ আন্দোলনে ছেদ পড়ে। বিরোধী দলগুলো নিজেদের মধ্যে সংঘাত সংঘর্ষে জড়িয়ে যায়। 8 দলীয় জোটে থাকা আওয়ামী লীগ ও বাম দলগুলো জামাতের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। স্বৈরাচার ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানায় দলগুলো। 5 দলের পক্ষ থেকে জামাত শিবির চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। জামাত বিষয়টিকে রাজনৈতিক মোকাবেলার কথা ঘোষণা দেয়। একটি জোটকে বাগে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল বলে তখন অভিযোগ করেছিল জামাত। 1988 ও 1989 সালে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে দাঁড়াতে পারেনি জামাত। সে সময়টা ছিল জোট ও দলগুলোর মধ্যে অবিশ্বাসের। তবে 1990 সালের এপ্রিল মাসে বিরোধীদের মধ্যে যোগাযোগ বেড়ে যায়। এর প্রেক্ষিতে 3 অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা হয়। এই আন্দোলনের সমাপ্তি হয় 1990 সালের ডিসেম্বরে। 90-এর 27 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ছিল স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে গণবিস্ফোরণ। অক্টোবরের 10 তারিখ জেহাদ নামে এক ছাত্রকে গুলি করে মেরে ফেলে পুলিশ। জেহাদের লাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে উপস্থিত হন নেতারা। তীব্র হয়ে ওঠে আন্দোলন। ঐক্য হতে থাকে সব পেশা ও রাজনীতির মানুষ। মূলত সবগুলো রাজনৈতিক দল আন্দোলন শুরু করেছিল এরশাদের সামরিক আইন জারির 1 বছরের মাথায়। 1983 সালের 1 এপ্রিল থেকে ঘরোয়া রাজনীতি শুরু হলে বিরোধী দলগুলো সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে নির্বাচনের দাবি জানায়। 1983 সালের অক্টোবরে আমেরিকা সফরের সময় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন এরশাদ। তখন বিএনপি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট তীব্র প্রতিক্রিয়া জানায়, সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানায়। সেই সময় বিএনপির নেতৃত্বে গঠন হয় 7 দলীয় জোট। এখানে জামাতকেও রাখার চেষ্টা করা হয়, তবে জামাত স্বতন্ত্র অবস্থানে থেকে বিরোধী জোটগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলন চালু রাখে। আওয়ামী লীগের নেতৃত্বে একটি জোট আন্দোলন করে। এছাড়াও আরও একটি জোট এরশাদ বিরোধী লড়াইয়ের মুখ্য ভূমিকা পালন করে। তবে এই আন্দোলনের রাজপথে সবচেয়ে বেশি সক্রিয় ছিল বিএনপির নেতৃত্বে থাকা জোট। 1990 সালের 19 নভেম্বর রাজনীতির মাঠে থাকা 3টি জোট স্বৈরাচার পতন ও পরবর্তীকালে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি রূপরেখা প্রকাশ করে। ওই দিন বাইতুল মোকাররম উত্তর গেটে জামাতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান কেয়ারটেকার সরকারের রূপরেখা ঘোষণা করেন। তিনি বলেন, সরকার যদি আমাদের আহ্বানে সাড়া দিতে সক্ষম হন তাহলে গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। এর 8 দিনের মাথায় নভেম্বরের 27 তারিখ সর্বদলীয় ছাত্রৈক্যের লাঠি মিছিল শেষে ডক্টর শামসুল আলম খান মিলনকে টিএসসির মোড়ে গুলি করে হত্যা করা হয়। গ্রেপ্তার করা হয় বিএনপি, আওয়ামী লীগ ও জামাতের নেতাকর্মীদের। সারা দেশে ছড়িয়ে যায় ক্ষোভ। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ডাক্তাররা। পরে আইনজীবীরাও ধর্মঘট ডাকেন। ওই রাতে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার। সরকার বিরোধী জোট ও আলাদা আন্দোলনে থাকা দলগুলো লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা দেয়। এরপর কারফিউ জারি করে সরকার। সংবাদপত্রের ওপর সেন্সরশিপ জারি হয়। সাংবাদিকদের লেখা প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে দেখিয়ে ছাড়পত্র নেওয়ার বিধান করা হয়। প্রতিবাদে বিএফইউজে ও ডিওজে সরকার পতন না হওয়া পর্যন্ত ধর্মঘটের ডাক দেয়। বন্ধ হয়ে যায় সংবাদপত্র। রাতের অন্ধকারে রাজপথে বের হয়ে যায় মিছিল। পুলিশ ও বিডিআরের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্র জনতার। কারফিউ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় ছাত্রর লাঠি মিছিল। বিক্ষুব্ধ জনতা রাজধানীর মালিবাগ রেলপথ অবরোধ করে। লাইনে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় রেল যোগাযোগ। মালিবাগে গুলিত হয় নিহত বিক্ষোভকারী। 29 ডিসেম্বর সকালে সংক্ষিপ্ত সময়ের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র শিক্ষক যৌথ সমাবেশে উপাচার্য সহ ঢাকা সব শিক্ষক পদত্যাগের ঘোষণা দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষকদের সবাই পদত্যাগ করেন। অন্যদিকে হাজার হাজার ডাক্তার প্রেসিডেন্ট এরশাদ পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি পালন শুরু করে। ওই দিন আবার কারফিউ শুরু হলে পুলিশ, বিডিআর সহ সামরিক বাহিনী সহ অবস্থান নেয়। মালিবাগ, মৌচাক, রামপুরা এলাকায় জনতার মধ্যে নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে শাহজাহানপুরে 1 জন ও খিলগাঁওয়ে 2 জন মারা যায়। মার্কিন সরকার জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান জানায়।
৩০শে নভেম্বর জনতার মিছিলের মুখে নিষ্ক্রিয় থাকতে হয় সেনাবাহিনীকে। নিহতদের গায়েবানা জানাজার জন্য মানুষ জমায়েত হয় বাইতুল মুকাররমে। মুসল্লিদের মসজিদে ঢুকতে বাধা দেয় সেনারা। তবে জাতীয় মসজিদের খতিবের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়। ডাক্তার মিলনের গায়েবানা জানাজা অনুষ্ঠানে সহযোগিতা করতে ৩ জোট জামাতকে অনুরোধ করে। জামাত এতে সক্রিয় সহযোগিতা করে। গায়েবানা জানাজা শেষে জনতার মিছিল বের হয়। কাকরাইলে গুলি চালায় পুলিশ, তবে সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকায় থাকে। জাতীয় প্রেসক্লাবের সামনে গায়েবানা জানাজায় অংশ নেন বিরোধী দলীয় নেতারা। এর আগে সকালে নারীদের সমাবেশ মিছিল হয়। রামপুরা ওয়াবদা রোডে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় গুলিতে নিহত হয় মা। ডিসেম্বরের 1 তারিখে ব্যাপক সহিংসতা হয়। মিরপুরে বিডিআরের গুলিতে ছাত্র, গার্মেন্টস শ্রমিক ও ইটভাঙ্গা শ্রমিক সহ নিহত হয় 8 জন। চট্টগ্রামে কালুরঘাট এলাকায় শ্রমিকদের মিছিলে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় 1 জন। খুলনায় এরশাদের কুশপুত্তলিকা বহনের সময় নিহত হয় রিকশা চালক মহারাজ। বেলা 11টার গুলির মুখে 3 বিক্ষোভকারীর মৃত্যু হয় খুলনায়। দৌলতপুর খালিশপুরে ব্যারিকেড গড়ে তোলে জনতা। পুলিশি হামলায় আহত হয় 1.5 শতাধিক। গ্রেপ্তার করা হয় 100 জনকে। ডিসেম্বরের 2 তারিখ পতনের দরজায় চলে আসেন হোসেন মোহাম্মদ এরশাদ। পরদিন 30 ডিসেম্বর শর্ত সাপেক্ষে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরশাদে এই ছলের প্রেক্ষিতে গণ আন্দোলন আরও তীব্র হয়। 3 জোট 4 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালে ডাক দেয়। রাস্তায় পথসভা করে বিএনপি ও আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলো। শিল্পীরা পথনাটক করে, গান গায়, দ্রোহের কবিতা আবৃত্তি করে। রাস্তা বন্ধ করে দ্রোহ উপভোগ করে জনতা। জনতার বিক্ষোভ সামাল দিতে না পেরে হার মেনে নেন হোসেন মোহাম্মদ এরশাদ। 4 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের রাত 10টার ইংরেজি খবরে প্রচার করা হয় এরশাদের পদত্যাগের ঘোষণা। এতে জানানো হয় 3 জোটের মনোনীত তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। গভীর রাতে সারা বাংলাদেশ থেকে মানুষ বের হয়ে যায় রাস্তায়। বিজয়ের উৎসব করে তারা। পরদিন ডিসেম্বরের 5 তারিখ রাজধানী হয়ে ওঠে উৎসবের নগরী। এরশাদের পদত্যাগের সিদ্ধান্তের পর বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাজনৈতিক নেতারা। 7 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া, 8 দলীয় জোট নেত্রী শেখ হাসিনা, জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান এবং 5 দলীয় জোট নেতা রাশেদ খান মেনন এর ভাষণ প্রচার হয়। 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এরশাদ। রাজনৈতিক দলগুলোর অনুরোধে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ উপরাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। এর মধ্যে দিয়ে সমাপ্ত হয় ঐতিহাসিক আন্দোলন।